দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তবুও অল্প বেতনে কিভাবে সংসার চালাবেন এবং টাকাও সঞ্চয় করবেন। সঞ্চয় করার কৌশল। সঞ্চয় করবেন, ঋণ করবেন না। মানে সামর্থ্যর নিচে বসবাস করবেন আপনি। আপনি চাইলেই আপনার আয় বাড়াতে পারবেন। আপনি চাইলেই খরচ বাড়াতে পারবেন। আপনি 2 দিনের মধ্যেই খরচ শেষ করে দিতে পারবেন চাইলেই, যদি মন চায়। যখন আপনি সঞ্চয়ের কথা ভাববেন না, তখন খরচ কমবে। মানে খরচ আপনা আপনিই কমে যাবে। মনের উপর প্রেশার করে বাইরে আড্ডা, বাইরে খাওয়া দাওয়া, পাশাপাশি ভালো লাগা কাজ করবে। সিগারেট খাওয়া কমান যারা সিগারেট খান। অনেক কিছু মানে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আর্থিক স্বাধীনতা যদি চান, নিজের কাছে প্রেশার দিতে হবে। অনেক আনন্দ থেকে নিজেকে দূরে সরাতে হবে। বিপদকালীন সময়ের জন্য 3 মাস ব্যাংকে বা 6 মাস ব্যাংকে টাকা রাখবেন। মনে করো ওটা বিপদকালীনের জন্য, ওটা আমরা সঞ্চয় করব। যখন আমরা বিপদে পড়ব তখন একটা এফডি করব। 3 মাসের হয়, 6 মাসের হয়, 1 বছর হয়, ওখান থেকে তুলে সেটা বিপদ সারাতে পারি। আপনার চাকরি চলে গেছে, মনে করো আপনার চাকরি চলে গেছে, আপনি অসুস্থ হয়েছেন, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, হ্যাঁ, মানে ইমার্জেন্সি ফান্ড করতে পারেন। আপনি একটা ইমার্জেন্সি ফান্ড করতে পারেন, যেখান থেকে আপনি হুটহাট করে 50,000 বা 1 লাখ বা যতটুকুই লাগে ততটুকুই আর কি তুলতে পারেন টাকা। সেই জন্য বলছি একটা ইমার্জেন্সি ফান্ড করুন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তবুও অল্প বেতনে কিভাবে সংসার চালাবেন এবং টাকা ও সঞ্চয় করবেন। সঞ্চয় করার কৌশল। তো দেখুন, এখন যা দ্রব্যমূল্যের দাম বেড়েছে, সবজির দাম যা হারে বেড়েছে কি বলবো আর। তবু সবজিরই কিছুটা হলেও দাম কমেছে, কিন্তু বেগুনের দাম এখনও কমেনি। তো সেই কারণে ভাবা চিন্তা করে খরচ করতে হবে আমাদের। আগ পাশ না ভেবে যে আমরা খরচ করব, সেটা কিন্তু করলে চলবে না। নাহলে মাসের শেষে টাকা নিয়ে টানাটানি হবে যে হ্যাঁ খরচ করব কী দিয়ে। সেই জন্য খরচ করতে হবে হাতে কিছু টাকা রেখে, বাজেট করে খাতা কলম ধরে যেটা আর কি লিস্টের মধ্যে থাকবে সেই লিস্ট অনুযায়ী আমরা খরচ করব। আর যদি লিস্ট না থাকে, হুটহাট করে এটা ওটা কিনে নিয়ে আসলাম, এটা একেবারে বেহিসেবি হয়ে যায়। আর বেহিসেবি হলে সংসারে কোনো দিনও উন্নতি হয় না। সেই জন্য আমাদের কী করা উচিত, আমাদের সমস্ত কিছু আমাদের এড়িয়ে চলতে হবে। এড়িয়ে বলতে কি, সঞ্চয় যখন আমরা করব না, তখন মাথা থেকে ঋণ কথাটা মুছে ফেলতে হবে। তবেই কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো। যে দেখুন, একটা লোন নেব, 1 লাখ টাকার লোন নেব, মাসে মাসে কিস্তি করব, মাসে মাসে শোধ দিতে হবে, অত তো হ্যাপা হবে না। সেই জন্য মাসের কিস্তি মাসে মাসেই দেবো। তাহলে সপ্তাহে তো না, যে 10 দিনে না যে শোধ করতে পারবো না। 1 মাসের কিস্তি নেব, তো এটাকে বলে ঋণ। ঋণ করব না, আমরা নগদ যাতে খরচ করতে হয় সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর সামর্থ্যের নিচে আমাদের বসবাস করতে হবে। আমাদের যতটুকুই সামর্থ্য ততটুকুর মধ্যে আমাদের বসবাস করতে হবে। সামর্থ্যের বাইরে গেলে কিন্তু হিমশিম খেতে হবে, শেষে সংসারে টানাপোড়া এসে যাবে। সেই জন্য সামর্থ্যের নিচে আমাদের বসবাস করতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে গ্রামের, তো সেই জন্য আমাদের হিসাবটাই 1 নম্বর হচ্ছে সম্বল। আপনি চাইলেই আয় বাড়াতে পারেন, যদি মনের জোর থাকে, চেষ্টা থাকে, তাহলে কিন্তু আয় বাড়ানো কোনো ব্যাপার না। যদি মনটাই তোমার তৈরি না হয় টাকা কীভাবে আয় কীভাবে বাড়াবো, তাহলে কিন্তু জীবন থেমে থাকার মতোই হয়ে যাবে। আপনি চাইলেই খরচ বাড়াতে পারেন। দেখুন,
চাইলে আমরা খরচ বাড়াতে পারি। এই কারণে বাজারে গেলাম, যেটা আছে ঘরে সেটাও কিনলাম, যেটা নেই সেটাও কিনলাম। এভাবে হুটহাট করে খরচ করলে কিন্তু হবে না। হ্যাঁ, আর আপনি কিন্তু সেই খরচ 2 দিনেও শেষ করতে পারেন। 2 দিনে শেষ করতে পারবো কীভাবে? সবজি, যেমন আমরা সবজি কাটি, সবজি কাটার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে কতটুকু মানে খোসা সমেত ফেলতে হবে, কাটতে হবে, সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর সঞ্চয়ের কথা যখনই আমরা ভাববো, তখনও কিন্তু আপনার থেকেই খরচ কমে আসবে। মনের উপর প্রেশার করে খরচ করতে হবে, মনকে প্রেশার দিতে হবে, তাই না? প্রেশার দিয়ে খরচটা না করতে, বাইরে আড্ডা থেকে নিজেকে বিরত রাখতে হবে। বাইরে আড্ডা দিতে গেলে বন্ধুবান্ধবের সাথে তো ওখানে 4-5 জন বন্ধু আছে, তো ওখানে চা পান, কেউ ওর মিষ্টি খেতে চাইলো, মানে এভাবে কিন্তু আমাদের বেকার পয়সাগুলো খরচ হয়ে যায়। আর বাইরে খাওয়া দাওয়া করা যাবে না। বাইরে যদি আমরা খাওয়া দাওয়া করি, তাহলে কিন্তু বাইরের খাওয়া দাওয়ার কিন্তু দাম বেশি, আর শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক বাইরের খাবারটা, তাই না? সেই জন্য আমরা বাইরের খাবার সবসময় স্কিপ করবো আর কি। আর পাশাপাশি ভালো লাগা কাজ করবে। যখন আমরা ওই টাকাগুলো সঞ্চয় করব, তখন ভালো লাগা একটা মনের মধ্যে কাজ করবে। আর আমরা যারা সিগারেট খাই, কিন্তু সিগারেট খাওয়া, যেখানে 200 টাকার সিগারেট খাই, সেখানে 100 টাকার করতে হবে, ধীরে ধীরে 50 টাকার করতে হবে, ধীরে ধীরে 20 টাকার করতে হবে, ধীরে ধীরে বাদই দিতে হবে। এইভাবে নিজেকে অভ্যাসে পরিণত করতে হবে। অনেক কিছু আপনাদের স্যাক্রিফাইস করতে হবে, আমাদের অনেক কিছু কষ্ট, ত্যাগ, ভালোবাসা, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আর্থিক স্বাধীনতা যদি চান, নিজের কাছে প্রেশার দিতে হবে। যদি আর্থিক স্বাধীনতা চাই, প্রেশার দিয়ে কষ্ট করে ইনকাম করতে হবে। অনেক আনন্দ থেকে নিজেকে দূরে সরাতে হবে। দেখুন, অনেক আনন্দ, বিয়ে বাড়ি, বিয়ে মাসে 2-3টে বিয়ে হলো, সেখানে গেলাম, মানে সেখানে গেলাম না, না গেলেই তো 2 টাকা সেভ হবে, আর যদি যাই তাহলে তো টাকাটাই খরচ হয়ে গেল। সেই জন্য চেষ্টা করব যে এই বিয়েতে খালি, মানে যদি সামর্থ্য থাকে তাহলে প্রত্যেকটা বিয়েতে যাব, যদি সামর্থ্য না থাকে তাহলে প্রত্যেকটা বিয়েতে যাবার দরকার নেই। যেগুলো নিয়ারেস্ট, যেগুলোর বিয়েতে না গেলেই চলবে না, সেইগুলোর বিয়েতে যেতেই হবে। আর বিপদকালীন সময়ের জন্য আমরা একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারি। সেই ফান্ড থেকে যখন তখন কিন্তু আমরা টাকা তুলতে পারি, তাই না? সেই দিক দিয়ে নিজেকে খেয়াল করতে হবে। টাকা হলে তো তোমার দাম আছে, টাকা না হলে তোমাদের দাম নেই। এটাই হচ্ছে মেন কথা। আর দ্রব্যমূল্যর যা দাম, গালামালের সবজিপাতি কখন কমে কখন বাড়ে, এটাই একটা মেন সমস্যা। তো এই যে দেখুন, আজকে রান্না হবে কি, গোলা রুটি হচ্ছে নাস্তা, স্পেশাল নাস্তা, ডিম দিয়েছি এখানে। গোলা রুটি তো হবে, তারপরে ভাত হবে, গোলা রুটি হবে, ভাত হবে, আর মুরগির মাংস কষিয়ে রেখে দিয়েছি, তাই একটু হবে, আর লাউ রান্না করবো, বাছ এ দিয়ে 2 বেলা আরামসে হয়ে যাবে খাওয়া। তো এখানে গোলা রুটি হয়েছে, আর এখানে হচ্ছে মৌলানা পড়াতে এসেছে মেয়েকে, মৌলানার জন্য চা, পরোটা দেবো 2 পিস। আমার আবার মামা শ্বশুর এসেছে, দোকান মানে ভেতরে আসতে বললাম, আসতে চাইলো না, তো বলে কি এখানে আমি রোদের মধ্যে বসে আছি, তাই বললাম ঠিক আছে, তো ওখানে নিয়ে গিয়ে চা দিলাম। আর পরোটা খাইতে বললাম, বলে কি না আমি রুটি খেয়ে এসেছি, খাবো না। তো বিছানাটা এভাবে গুছিয়ে নিয়েছি, প্লাস্টিকের রেকটাও এভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, মানে এই যে 1 কাপ চা দিলাম, যাতে মেয়েকেও দিয়ে দেবো, মানে 3 কাপ চায়ের দরকার, আমরা কিন্তু চায়ে চিনি খাই না। হ্যাঁ, তো এই যে দেখুন পরোটা হচ্ছে এখানে, আরামসে পরোটা হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, ভাত এখানে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর লাউ রান্না করতেছি, এই কারণে এখানে আলু দিয়েছি। আলু সিদ্ধ আমার খেতে খুব পছন্দ, তো আলু নেই, সেজন্য অল্প কটা আলু এসে সেই কটায় আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি। যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখানে লাউর তরকারি অলরেডি হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে মশলা আমি পেস্ট করে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করে নিচ্ছি। আর মিক্সারটা নষ্ট হয়ে গেছে। আর এখানে রান্না রান্না ওই জন্য আমি ওই মিক্সারে করি না। আজকে যা রোদ উঠেছে, বাপরে বাপ, একেবারে কড়কড়ে রোদ উঠেছে, মানে 2-3 দিন থেকে রোদ এত সুন্দর উঠতেছে, কি ভালো লাগা কাজ করে। আর রোদ না থাকলে গোসল করে যে চুলটা শুকাবো মাথা, আর সেও রোদ পাই না।
তো যাই হোক, মটনটা একটু কষিয়ে কষিয়ে রান্না করব, আর লাউর তরকারিটা এই দিয়ে হয়ে যাবে খাওয়া আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতেই পাচ্ছেন মুরগির মাংস কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে বেশ জম্পেশ খেতে লাগে। আর এই যে দেখুন, লাউর তরকারি এক সাইডে রেখে দিয়েছি, আর এখানে রান্না হচ্ছে মুরগির মাংস। আর ঠান্ডার দিন না, মুরগির মাংস যদি 2-4 দিন ভেজে রেখে দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আর মুরগির মাংস কষিয়ে মানে তাজা তাজা একটু ঝোল হলে ভালো হয়। আর যদি একটু বাসিয়ে হয় মানে সকালবেলা খেতে হয় তাহলে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে বেস্ট হয়। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। ভাত হয়ে গেছে, লাউর তরকারি হয়ে গেছে অলরেডি। লাউর তরকারি এই জন্য করেছি, মানে মুরগির ফার্ম থেকে লাউর তরকারি নিয়ে এসেছি। সরি, মানে ঘুম পাচ্ছে তো কোথাকার কথা কোনখানে বলতেছি। মানে মুরগির ফার্ম থেকে একটা ছোট্ট কচি লাউ মানে নিয়ে এসেছি। সেই লাউটা একেবারে গলে ক্ষীর, যা দুর্দান্ত লাগে খেতে, হেভি টেস্ট লাগে লাউ তরকারিটা। আর এখানে একটু মানে সিদ্ধ করার জন্য পানি দিয়েছি, একটু কষাবো কি পানিটা কমাবো।